সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভৌতিক ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন, যার নাম জিনের বাচ্চা। ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে এক বোবা বন্ধ্যা নারীর জীবনে হঠাৎ আসর করা এক জিনের বাচ্চার পরবর্তী মিথস্ক্রিয়ার গল্প দেখানো হয়েছে। গল্পটা গ্রামের এক অসহায় বোবা নারীর, যেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। বাক প্রতিবন্ধী মৌসুমীকে বিয়ে করেছিল একই এলাকার দুলাল নামের এক লোক। মূলত তারা ভেবেছিল এতিম বোবা মেয়েটিকে বিয়ে করলে তাকে দিয়ে কাজের লোকের মতো ঘরের সব কাজ করানো যাবে, কোনো প্রতিবাদ করবে না সে। কিন্তু বিয়ের ৮ বছর কেটে যাবার পরেও যখন মৌসুমীর কোনো সন্তান হয় না, তখন থেকে শ্বশুরবাড়িতে তার উপর চাপ ক্রমাগত বাড়তে থাকে। একে তো বোবা এবং নিঃসন্তান, তার উপরে এক রাতের ঘটনা মৌসুমীকে সমাজের চোখে করে দিয়েছিল অপয়া। মৌসুমী বাথরুম করতে সেই রাতে বাড়ির বাইরে গিয়েছিল। কাজ শেষ করে হাত মুখ ধুয়ে অজু করছিল সে, আর সেই মুহূর্তে তার কানে আসে একটা বাচ্চার হাসির শব্দ, সেই সঙ্গে কোনো এক পুরুষের অপার্থিব ফিসফিসান। রাতের আধারে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা মৌসুমীর শরীরকে ভয়ে শিউরে দেয়। দৌড়ে এসে ঘরের দিকে ফিরে আসছিল সে। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে একটা ছোট্ট শিশুর উপর। টাক মাথা, ভয়ঙ্কর দর্শন। সেই শিশুটির গায়ের রং ছিল সাদা ফ্যাকাশে, অনেকটা মরা লাশের মতো। তাকে দেখে মৌসুমী সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সকালে যখন তাকে আবিষ্কার করে পরিবারের লোকেরা, তখন তার ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে যখন সে বিছানায় শুয়েছিল, তখন তার শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ মৌসুমী আজ জ্বরে আক্রান্ত হওয়ায় বাড়ির সব কাজ তাকেই করতে হচ্ছে। একে তো বোবা মেয়ে, তার উপরে বাচ্চা হচ্ছে না। ঘরের কাজটাও যদি ঠিকমতো না করতে পারে, তাহলে এই মেয়েকে ঘরে রেখে লাভ কি? সেই সময়ে মৌসুমীর শ্বশুরও চলে আসে ঘরে। সারা রাত মাঝ ধরে ঘরে এসে যখন জানতে পারে তার ছেলের বউ অসুস্থ হয়ে পড়েছে, রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়ে তখন সে তেমন একটা অবাক হয় না। সারা রাত যেহেতু সে মাছ ধরে, তাই অনেক কিছুই তার জানা। মৌসুমী ছিল তুলা রাশির কন্যা। তুলা রাশির কন্যারা নাকি অনেক কিছুই দেখতে পায়, তাই তার শ্বশুর ব্যাপারটা বিশ্বাস করে। মৌসুমীকে সে পোড়া লবণ খাইয়ে দিতে বলে, কারণ গ্রামাঞ্চলে এটা প্রচলিত আছে যে লবণ পোড়া খেলে নাকি মানুষের ভয় দূর হয়ে যায়। একটু পরেই মৌসুমীর শ্বশুর খেতে বসে। রুটির সাথে আলু ভাজা আর চিনি, এটা ছিল তার একটা ফেভারিট ব্রেকফাস্ট কম্বো। কিন্তু আগের দিন বিকেলেই এক বয়াম চিনি নিয়ে এসেছিল সে। সকালে দেখতে পাওয়া যায় যে এক ফোঁটা চিনিও নেই। গ্রামে একটা প্রচলন আছে, জিন নাকি মিষ্টি খাবার খেতে পছন্দ করে। তাই তাদের বাড়ির সবাই ভাবতে থাকে মৌসুমীর উপর হয়তো কোনো জিন আসর করেছে এবং সেই জিনটাই চিনির বয়াম সাবার করে ফেলেছে। এমনিতেই মৌসুমী বোবা, তার উপরে বাচ্চা হচ্ছে না দেখে সবাই বাজা মেয়ের অপবাদ দিত। আর এখন থেকে জিনে আসর করার কথা শুনে মৌসুমীর স্বামী দুলাল খুবই হতাশ হয়ে পড়ে। দুলাল কয়েক বছর যাবৎ বিদেশে যাবার চেষ্টা করছে, কিন্তু ভিসা পাচ্ছে না। তাই সে মাসুদ নামের এক দালালকে ধরে। শেষবার যখন সে বিদেশে যাবার চেষ্টা করেছিল, তখন মৌসুমীর বাড়ি থেকে টাকা নিয়ে এসেছিল। কিন্তু এখন তো আর মৌসুমীর বাড়ি থেকে টাকা দেবার মতো কেউ নেই। তাহলে কি করা যায়? দুলালের বন্ধু মাসুদ পরামর্শ দেয় আর একটা বিয়ে করতে। আর একটা বিয়ে করলে সেই বাড়ি থেকে যৌতুক নিয়ে হয়তো আবার দুলাল বিদেশে যেতে পারবে। দুলাল অবশ্য তখন মাসুদের সাথে তার স্ত্রী মৌসুমীকে নিয়ে মজা নেয়। মাসুদ মৌসুমীর বন্ধ্যাত্ব নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে থাকে। সে বলে দুলাল যখন মৌসুমীকে ডিভোর্স দিয়ে দিবে, তখন সে মৌসুমীর জমিতে চাষ করে দেখবে যে জমিতে সমস্যা ছিল নাকি বীজে সমস্যা। এই ব্যাপারটা নিয়ে দুলালের সঙ্গে মাসুদ হাসাহাসি করতে থাকে। সেদিন মৌসুমীর শাশুড়ি ভাতের সঙ্গে রান্না করেছিল আলু দিয়ে মাছের ঝোল, কিন্তু মৌসুমী যখন খেতে বসে তখন দেখে পাতিলে একটা মাছও অবশিষ্ট নেই। তাই অল্প কয়েকটা ভাত আর আলু এবং ঝোল দিয়েই সে খেতে থাকে। ঠিক সে সময় সে লক্ষ্য করে তাদের বাড়ির পোষা বিড়ালটাকেও মাছ খেতে দেয়া হয়েছে, কিন্তু তাকে কোনো মাছ খেতে দেয়া হয়নি। তীব্র কষ্টে ক্ষুধার যন্ত্রণা নিয়ে অল্প অল্প করে খেতে থাকে মৌসুমী। ঠিক তখনই আবার ভেসে আসে সেই অদ্ভুত ফিসফিসানি শব্দ, এবং সেই টাকমাথা বাচ্চাটাকে আবারও সে দেখতে পায়। মৌসুমীর পাশের বাড়িতেই তার এক ননদ থাকত। সেই ননদ তাকে দেখতে আসলে হঠাৎ মৌসুমী আবিষ্কার করে সেই টাকমাথা ছেলেটিকে আর দেখা যাচ্ছে না। মৌসুমী তীব্র ভয়ে সেই মেয়েটিকে জড়িয়ে ধরে। মৌসুমী বোবা হবার পরেও সে কিন্তু ধর্মকর্ম ঠিকভাবেই পালন করত। ৫ ওয়াক্ত নামাজ পড়ত সে।
সেদিন নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর আবার জানালায় সেই টাকমাথা ছেলেটাকে দেখতে পায়। তবে ইতিমধ্যে মৌসুমী কয়েকবার ছেলেটিকে দেখে ফেলেছে, তাই এবার আর সে ভয় পায় না। ছেলেটিকে সে হাত নেড়ে ডাকতে থাকে। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকে পড়ে তার স্বামী দুলাল। দুলাল ঘরে ঢোকার পর থেকেই অবশ্য সেই শিশুটিকে আর দেখতে পাচ্ছিল না মৌসুমী। দুলাল ঘরে ঢুকেই মৌসুমীকে নানান আজেবাজে কথা বলতে থাকে। সে বলতে থাকে এই ডিফেক্টিভ বউ নিয়ে আর সংসার করবে না সে। মৌসুমী অবশ্য তার স্বামীকে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে জানালা দিয়ে সে একটা বাচ্চা দেখেছে। তাদের বিয়ের ৮ বছর হয়ে গেছে, তবে এখনও দুলাল পায়নি পিতৃত্বের স্বাদ। তাই মৌসুমীর কথাকে সে তেমন একটা গুরুত্ব দেয় না, অনেকটা জোর করেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। মৌসুমী তাতে বাধা দিলে এক পর্যায়ে দুলাল গলা চেপে ধরে মৌসুমীর। ঠিক সে সময় মৌসুমী হঠাৎ আবিষ্কার করে দুলালের মাথার পেছনে সেই টাকমাথা ছেলেটি চলে এসেছে, যেন অনেকটা মৌসুমীকে বাঁচানোর জন্যই তার আবির্ভাব। তার সাহায্যে মৌসুমী ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘর থেকে। মৌসুমীর স্বামী দুলাল প্রচণ্ড রেগে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। সেদিন পুরো রাতই মৌসুমীকে বাইরে কাটাতে হয়। সে একা জঙ্গলে বসে কাটতে থাকে। ঠিক সে সময়ে সেই টাকমাথা ছেলেটি পেছন থেকে জড়িয়ে ধরে মৌসুমীকে। মৌসুমীর ভেতরে যেন হঠাৎ কি একটা সুখ অনুভূত হতে থাকে। হয়তো এটাই মাতৃত্বের সুখ। সেটা যে জগতেই হোক, মাতৃত্বের সুখ তো একমাত্র মায়েরাই বুঝবে। পরের দিন সকালে মৌসুমীকে ভেসে থাকতে দেখা যায় পুকুরে। এক বৃদ্ধ লোক সেটা দেখে সবাইকে ডেকে আনে। গ্রামের লোক বলাবলি করতে থাকে মৌসুমীকে রাতের বেলা জিনে ধরে পুকুরে ফেলে দিয়েছে। মৌসুমী অনেকটা মৃত মানুষের মতো ভেসে আসছিল। তাকে উদ্ধার করার জন্য তার শ্বশুর যখনই পানিতে পা দেয়, ঠিক সেই মুহূর্তে মৌসুমী জেগে ওঠে এবং একা একাই সাঁতরে পাড়ে উঠে আসে। গ্রামে মোটামুটি রটে যায় যে মৌসুমীর উপর জিনে আসর করেছে। মৌসুমী বোবা হওয়ার কারণে কাউকে ঘটনাটা বলতেও পারে না, কিন্তু তার পাশের বাসায় যে ননদটা থাকে তাকে সে ডেকে এনে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে সে একটা বাচ্চা মানুষকে দেখতে পাচ্ছে। তার ননদ বলে এরপর থেকে সেই বাচ্চাটা আসলে মোবাইলে ছবি তুলতে। সে শিখিয়ে দেয় কিভাবে মোবাইলে ছবি তুলতে হবে এবং তার নিজের মোবাইলটা মৌসুমীকে ব্যবহার করতে দেয়। সেদিন দুপুরে গোসল করার পর মৌসুমী আবার স্বাভাবিক হয়ে যায়, ঘরের সব কাজ করতে থাকে। তবে মৌসুমীর শ্বশুর এক কবিরাজের কাছে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে। সেই তাবিজটা মৌসুমীর বালিশের নিচে রাখে। তবে এর মধ্যেই ঘটে যায় আর একটা অদ্ভুতুরের ঘটনা। মৌসুমীর শ্বশুর গঞ্জ থেকে এক বক্স মিষ্টি কিনে এনেছিল, কিন্তু খেতে গিয়ে দেখে বক্স পুরো ফাঁকা। অর্থাৎ সে যে মৌসুমীর বালিশের নিচে তাবিজ রাখতে গিয়েছিল, এর মধ্যেই কে যেন সম্পূর্ণ মিষ্টি সাবার করে দিয়েছে। রাগে ফেটে পড়ে মৌসুমীর শ্বশুর এবং শাশুড়ি। মৌসুমীর শাশুড়ি রেগে মৌসুমীর গায়ে গোবর ছুঁড়ে মারতে থাকে। তারা জানে মৌসুমী মিষ্টিগুলো খায়নি, কিন্তু তারা এটা ধারণা করে যে মৌসুমীর সাথে থাকা জিনটা হয়তো সবগুলো মিষ্টি খেয়ে ফেলেছে। তাই তাদের রাগটা পুরোপুরি ছিল মৌসুমীর উপর। মৌসুমীর ভেতরে সেই জিনের অস্তিত্ব প্রমাণ করার জন্য একটা তাড়না সৃষ্টি হতে থাকে। সে পাশের বাসার সেই ননদের কাছ থেকে চাল এনে পায়েস রান্না করে এবং লুকিয়ে সেটা জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে খাবারটা রেখে একটু দূরে দাঁড়িয়ে থাকে সে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই সেই টাক মাথা ছোট্ট ছেলেটা চলে আসে এবং সে পায়েস আস্তে আস্তে করে খেতে থাকে। সেই সুযোগে মৌসুমী মোবাইল বের করে ছেলেটার ছবি তুলতে থাকে। যখন ছেলেটা বুঝতে পারে তার ছবি তোলা হচ্ছে, তখন সে চিৎকার করে ওঠে। মৌসুমী বুঝতে পারে ছেলেটা অনেক ভয় পেয়েছে, তাই সে দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে। হঠাৎ করে সে লক্ষ্য করে যে মোবাইল দিয়ে ছেলেটার ছবি তুলছিল সেই মোবাইলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গেছে এবং সেখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ মোবাইলের সাথে সাথে সেই ছবিগুলোও সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। মৌসুমী তার ননদকে সেই নষ্ট মোবাইলটা ফেরত দেয়। তারা দুজনেই অবাক হয়ে যায় ঘটনাটা দেখে। এদিকে মৌসুমীর স্বামী দুলাল ২ বছরের জন্য বিদেশের ভিসা ম্যানেজ করে ফেলে। সে চিন্তা করে নতুন একটা জীবন শুরু করবে সে। সেই দালাল মাসুদ তাকে নুসরাত নামের এক মেয়ের ইমো নাম্বার দেয়। দুলালের টার্গেট ছিল বিদেশে যাবার আগে নুসরাতকে বিয়ে করবে, অর্থাৎ মৌসুমীকে তালাক দিয়ে দেবে সে। সেই নুসরাতকে ভিডিও কল করে সে বাসার ভেতরে লুকিয়ে। তবে নুসরাত ভার্জিন কিনা সেটা জিজ্ঞেস করলেই নুসরাত রেগে যায় এবং ফোন ধরা বন্ধ করে দেয়। দুলাল ঘরে ঢুকে দেখতে পায় তার ভিসা হওয়া পাসপোর্টে আগুন জ্বলছে আর একটু দূরেই মৌসুমী নামাজ পড়ছে। দুলাল মনে করে মৌসুমী বুঝি
জেলাস হয়ে তার পাসপোর্টে আগুন ধরিয়ে দিয়েছে। তাই সে একটা দা নিয়ে মৌসুমীকে কোপাতে যায়, কিন্তু হঠাৎ করেই কোন এক অদৃশ্য শক্তি তার সমস্ত শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। পুরো শরীরের শক্তি হারিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। সেই সময় তার মোবাইলে নুসরাতের কল আসে, কিন্তু ফোনটা যে রিসিভ করবে ততটুকু শক্তিও দুলালের শরীরে ছিল না। পরদিন সকালে সবাই আবিষ্কার করে দুলালের এরকম পঙ্গু হয়ে যাওয়ার ব্যাপারটা। ছেলে বিছানায় পড়ে আছে দেখে তার শ্বশুর শাশুড়ি কান্নাকাটি করতে থাকে। তার শ্বশুর তখন প্রতিশোধের নেশায় মত্ত হয়ে যায়। সে তখনই মাসুদের মোটরসাইকেলে করে চলে যায় এবং 4 গ্রামের বিখ্যাত তান্ত্রিককে নিয়ে আসে, যাতে ঘর থেকে জিনটাকে দূর করা যায়। তান্ত্রিক তাদের আঙিনায় এসেই বলে এই ঘরে একটা বাচ্চা জিন আছে। সে সমস্ত যজ্ঞ সম্পন্ন করতে 5,000 টাকা চায়, কারণ চিনিগুড়া চাল সহ আরও বিভিন্ন দামি উপঢৌকন লাগবে জিন তাড়ানোর যজ্ঞ সম্পন্ন করতে। মৌসুমী কিন্তু তখন ঘরের ভেতরে ঢুকে আদর করে সেই টাকমাথা বাচ্চাটাকে চিনি খাওয়াচ্ছিল, আর বাইরে দিয়ে তান্ত্রিক যজ্ঞ শুরু করছিল জিন তাড়ানোর। ঘরের বাইরে অনেক মানুষের ঢল এসেছিল। সবাই যেন এসেছে মজা দেখতে, কিভাবে এক বোবা মেয়ের ঘাড়ে চড়ে বসা জিনকে এই তান্ত্রিক ছাড়াবে। সেই ঘটনার সাক্ষী হতে সবাই এখানে চলে এসেছে। মৌসুমী বুঝতে পারে তান্ত্রিক যখন যজ্ঞ শুরু করবে তখন এই বাচ্চা জিনটার খুব কষ্ট হবে, তাই সে জিনটাকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ পরেই ঘরে ঢুকে যায় সেই তান্ত্রিক। চুল ধরে সে মৌসুমীকে টেনে বের করে, তাকে টর্চার করতে থাকে। তার মাথা নামিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে তার দিকে আসতে বলে। তান্ত্রিকের হাতে থাকা লাঠিটার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে যেন চলছিল মৌসুমী, কিন্তু হঠাৎ করেই সেই লাঠিটা কেড়ে নিয়ে তান্ত্রিককেই বাড়ি মেরে বসে সে। মৌসুমীকে হঠাৎ এভাবে উন্মত্ত হতে দেখে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মৌসুমীর শাশুড়ি পেছন থেকে তাকে মাথায় বাড়ি মারে। তখনই মৌসুমী মাটিতে লুটিয়ে পড়ে, আর গ্রামের লোকজন সবাই মিলে তাকে মারতে থাকে। মৌসুমীর সেই পাশের বাসার ননদ এসে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু তারপরও মানুষ মার হতে নিবৃত্ত থাকছিল না। মৌসুমীকে যখন সবাই পিটিয়ে আধমরা করে ফেলে তখন তার শ্বশুর তাকে ঠেকায়, কারণ শ্বশুর ভেবেছিল মৌসুমীকে পুড়িয়ে দেবে, যাতে তার কোনো অস্তিত্ব না থাকে। মৌসুমীর শ্বশুর মৌসুমীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। আমরা সাধারণত জিনকে শয়তান মনে করি, কিন্তু মৌসুমীর কাছে তখন তার আশেপাশে থাকা মানুষগুলোকেই মনে হচ্ছিল শয়তান। সে যেন সবার মাথাতে ডেভিলস হর্ন বা সেই শিং দেখতে পাচ্ছিল, যেটা হলো শয়তানের প্রতীক। মৌসুমীর কাছে তখন জিনদের থেকে তার আশেপাশে থাকা মানুষগুলোকে বেশি শয়তান মনে হচ্ছিল। মৌসুমীর শ্বশুর ম্যাচের কাঠি জ্বালায়, কিন্তু তখনই এক দমকা বাতাস এসে সেটা নিভিয়ে দেয়, আর মৌসুমীর শ্বশুরের হাতও হয়ে যেতে থাকে অবশ। একই ঘটনা ঘটে তান্ত্রিকের সঙ্গে। তান্ত্রিকও যেন শরীরের এক ফোঁটাও শক্তি পাচ্ছিল না। আমরা দেখতে পাই সেই জিনের বাচ্চাটি ফিরে এসেছে। ফিরে এসে সে এক গগনবিদারী চিৎকার দিতে শুরু করে। সেই চিৎকারে তান্ত্রিকের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তাদের বাড়িতে আগুন ধরে যায়। জিনের বাচ্চাটির গগনবিদারী চিৎকার যেন সবার নাক এবং কান দিয়ে রক্ত বের করে দিতে থাকে। সবাই এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকে উঠোনে, আর সেই বাচ্চাটিকে নিয়ে অদৃশ্যের দিকে হাঁটা দেয় মৌসুমী। আর এখানেই শেষ হয় জিনের বাচ্চা ওয়েব ফিল্মটির গল্প। প্রিয় দর্শকবৃন্দ, আসলে মাতৃত্বের রূপ সব জগতেই একই রকম। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সমাজে একটা বোবা নিঃসন্তান নারীকে অপয়া তকমা দেয়, সেই সমাজই তার মাতৃত্বের আর্তনাদ কখনো শুনতে পায় না। সবাই ভেবেছিল জিনে ধরেছে, অশুভ শক্তি ভর করেছে, কিন্তু একবারও কেউ ভাবেনি এই নির্যাতন, অপমান আর বঞ্চনায় কি তাকে ঠেলে দেয়নি এক অদৃশ্য আশ্রয়ের দিকে। মৌসুমীর জীবনে যে জিনের বাচ্চা আসে সেটা কি সত্যি কোনো অতিপ্রাকৃত সত্তা, নাকি সেটা তার অবদমিত ভালোবাসা, তার দমিয়ে রাখা মাতৃত্ব, কিংবা তার একাকিত্বের এক রূপক? যখন পুরো পৃথিবী তাকে ত্যাগ করে তখন সেই অদৃশ্য শিশুটি তাকে জড়িয়ে ধরে। যখন তার স্বামী তাকে শ্বাসরোধ করে মারতে চায় তখন সেই শক্তি তাকে রক্ষা করে। যখন আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায় তাকে সবাই, তখন প্রকৃতি যেন নিজেই প্রতিবাদ করে ওঠে। শেষ দৃশ্যে আগুন, রক্ত আর চিৎকার সবকিছু মিলিয়ে একটা প্রশ্নই আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়, আসল ভয়টা কি জিন নাকি মানুষের নিষ্ঠুরতা?
প্রিয় দর্শক, মাতৃত্বের রূপ সব জগতে একই, সে মানুষের হোক কিংবা অদৃশ্য কোনো শক্তির হোক। একজন মায়ের ভালোবাসা কখনো দুর্বল হয় না, তাকে দমন করা যায় না, পুড়িয়ে ফেলা যায় না কিংবা হত্যা করা যায় না। এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। মৌসুমীর ভেতরে সাহস জোগাতো তার ভেতরে সেই সন্তানের চিন্তা কিংবা অদৃশ্য সেই জিনের বাচ্চাটি, যে কিনা ছিল অন্য ডাইমেনশনে থাকা কোনো এক সৃষ্টি। এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম আরও বাংলা থ্রিলিং কন্টেন্ট মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।